শহরে দুপুরে হালকা কুয়াশা, সরকারি দপ্তরের করিডোর জুড়ে নীরবতা। কোথাও তড়িঘড়ি করে ফাইলের পাতা উল্টানোর শব্দ, কোথাও চাপা ফোন কল। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এক প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। সেই প্রস্তাব হল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেয়া হবে কিনা। প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় অন্য দেশের জন্য ডেটা চলাচলের রাস্তা খুলে দেওয়া। সরাসরি নয়, বরং বাংলাদেশের ভেতর দিয়ে এশিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্যের তরঙ্গ পৌঁছে দেওয়া। শেষ পর্যন্ত এলো সেই সিদ্ধান্ত। দেশের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিল এই ট্রানজিট দেয়া হবে না। একটি নিস্তব্ধ কক্ষে বসে খসড়া চিঠিটি পড়ে শোনানো হলো। ভাষা ছিল খুবই সরকারি, কিন্তু বক্তব্য স্পষ্ট। এই রাস্তায় গেলে বাংলাদেশের আঞ্চলিক ডিজিটাল হাব হওয়ার সম্ভাবনা দুর্বল হতে পারে। গল্পটা যেন এখানেই থেমে গেল না, বরং এখান থেকেই নতুন গল্প শুরু হলো। বছরখানেক আগে দুটি স্থানীয় টেরেস্ট্রিয়াল কেবল কোম্পানি প্রতিবেশী দেশের একটি বড় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে আবেদন করেছিল। পরিকল্পনাটি ছিল আকর্ষণীয়। সীমান্তবর্তী পয়েন্ট থেকে বাংলাদেশের সাবমেরিন কেবল স্টেশন হয়ে সোজা সিঙ্গাপুর পর্যন্ত ডেটা যাতায়াতের এক ঝকঝকে সড়ক। সেই রাস্তা দিয়ে প্রতিবেশী দেশের দুর্গম পাহাড়ি অঞ্চল পেত দ্রুত ইন্টারনেট, দূরত্ব কমত, গতি বাড়ত, আর বাংলাদেশ পেত নতুন আন্তর্জাতিক ভূমিকার অংশ নেওয়ার সুযোগ। কিন্তু সিদ্ধান্তের পেছনের যুক্তি বুঝতে গেলে গল্পের পরের দৃশ্যটা দেখতে হবে। বাংলাদেশের লক্ষ্য আজ শুধু সেতু হওয়া নয়, বরং নিজেই হয়ে ওঠা এক ডিজিটাল কেন্দ্র। বড় বড় কন্টেন্ট প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক সিডিএন, বৈশ্বিক ডেটা নেটওয়ার্ক সব যেন এখানে এসে গড়ে তোলে তাদের উপস্থিতি। সেই স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে নীতি নির্ধারকদের মনে প্রশ্ন, যদি এই দেশে শুধু ট্রানজিট পথ খুলে দেওয়া হয়, তবে কি আরেক দেশই হয়ে উঠবে শক্তিশালী হাব? তাহলে বাংলাদেশের নিজের আকাঙ্ক্ষা কি পেছনে পড়ে যাবে? নথিপত্রে লেখা হলো, এই প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক ডেটা নেটওয়ার্কের কেন্দ্র হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। প্রতিবেশী দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এই ব্যবস্থায় নিঃসন্দেহে সুবিধা পাবে। পাহাড়ি ভূপ্রকৃতিতে নতুন কেবল বসানো কঠিন, সেখানে বাংলাদেশের সমতল ভূমির মধ্য দিয়ে তৈরি হবে তুলনামূলক সহজ পথ। বাংলাদেশের নিজস্ব অবকাঠামোর ব্যবহার কতটুকু বাড়বে? দেশের সরকারি সাবমেরিন কেবলের অব্যবহৃত বিপুল সক্ষমতা তখনও রয়ে যাবে কিনা, এই নিয়েও ছিল ভাবনা। আরও একটি আশঙ্কা ছিল অর্থনৈতিক। দুই স্থানীয় কোম্পানি ইতিমধ্যেই প্রতিবেশী দেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করে থাকে। নতুন এই ট্রানজিট চালু হলে পরিষেবা বিনিময়ের জটিল সমীকরণ তৈরি হতে পারে। রাজস্ব কাঠামোতে সরকারের অংশ কতটা নিশ্চিত হবে, এই প্রশ্নটিও থাকল খোলা। অন্যদিকে সমর্থকরা বলছিলেন, বৈদেশিক মুদ্রা আসবে, স্থানীয় অবকাঠামো কাজে লাগবে, আন্তর্জাতিক সংযোগের নতুন অধ্যায় শুরু হবে। এই টানাপোড়েন একসময় জমাট বাঁধল সিদ্ধান্তে। অবশেষে যখন ঘোষণাটি এলো, দেশের প্রযুক্তি অঙ্গনে দেখা গেল দুই রকম প্রতিক্রিয়া। কেউ বলল, এটা সাহসী পদক্ষেপ, নিজস্ব স্বার্থ ও ভবিষ্যৎ কৌশলকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত। আবার কেউ মনে করল, সুযোগ হাতছাড়া হলো। ট্রানজিট মানে শুধু পথ দিয়ে দেওয়া নয়, বরং বৃহত্তর বাজারে প্রবেশের সম্ভাবনাও তৈরি হওয়া। কিন্তু সিদ্ধান্ত তো একদিনে আসে না, আসে দীর্ঘ হিসেব নিকেশ, নীতি, ভূ রাজনীতি, অর্থনীতি আর প্রযুক্তির সমীকরণ মিলিয়ে। শহরে সন্ধ্যা নামে, রাস্তার বাতিগুলো জ্বলে ওঠে, ইন্টারনেটের অদৃশ্য তরঙ্গ চলতে থাকে আগের মতোই। কিন্তু নীতি নির্ধারণের এই একটি ছোট্ট সিদ্ধান্ত বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের গল্পে নতুন মোড় এনে দিল। দেশ কি সত্যিই হবে আঞ্চলিক ডেটা হাব? বড় বড় আন্তর্জাতিক কন্টেন্ট নেটওয়ার্ক কি একদিন এদেশের ভেতরেই আবাস করবে, নাকি আরেক দিন আবার আসবে নতুন কোনো প্রস্তাব, নতুন কোনো আলোচনার ঢেউ? এই মুহূর্তে যা স্পষ্ট, তা হলো বাংলাদেশ শুধু ট্রানজিট করিডর হতে চায় না, চায় নিজের শক্ত ভিটের ওপর দাঁড়িয়ে গুরুত্বের কেন্দ্র হতে। তাই সীমান্তের ওপারের স্বার্থের আগে দেখা হলো নিজের স্বপ্ন, নিজের সম্ভাবনা। আর ঠিক সেই কারণে উত্তেজনার আবহে নেওয়া হলো এক নির্দিষ্ট সিদ্ধান্ত। বাংলাদেশ আপাতত দেবে না ওই কাঙ্ক্ষিত ব্যান্ডউইথ ট্রানজিট। গল্পটি এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু ভবিষ্যতের আরও বড় গল্পের অপেক্ষা।